এরশাদ শিকদার ছিল ভয়ঙ্কর একজন সন্ত্রাসী। তার ভয়ে মানুষ রীতিমতো কাঁপত। নারীরা তার আশপাশে একদমই নিরাপদ ছিল না। আর এই লোক ছিল ভয়াবহ লেভেলে ওয়েল কানেক্টেড। এতটাই ওয়েল কানেক্টেড ছিল যে কারা কর্তৃপক্ষ তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে তার মরদেহ কারা ফটকের বাইরে এনে রেখেছিল, যাতে মানুষ দেখে বিশ্বাস করে যে সত্যি সত্যি এরশাদ শিকদারের ফাঁসি হয়েছে। আদালতে দাঁড়িয়ে এরশাদ শিকদার নিজের মুখে 24টা খুন করার কথা স্বীকার করেছিল। তবে মানুষ বলে এই সংখ্যা আরও অনেক বেশি, এটা হবে 60-এর ঘরে। এবং এই 60 জনের 60 জনকেই সে খুব ব্রুটালি হত্যা করেছিল। এদের কেউ কেউ ছিল এরশাদ শিকদারের অপোনেন্ট, আর কারো কারো উপরে এরশাদ শিকদারের সন্দেহ হয়েছিল। জাস্ট এই কারণেই তাদেরকে সে মেরে ফেলেছিল। এই 60 জনের মৃতদেহও পাওয়া যায়নি, প্রায় সবগুলোকেই সে গুম করে ফেলেছিল। এখন কথা হচ্ছে যে এই যে এরশাদ শিকদার, এই এরশাদ শিকদারকে কে তৈরি করলো? আর রাইট নাও আমাদের দেশে যে কিশোর গ্যাং কালচারটা আমরা দেখতে পাচ্ছি, এটার সঙ্গে এরশাদ শিকদারের ঘটনার কতটা মিল রয়েছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরতে হবে। এরশাদ শিকদারের অরিজিন স্টোরিটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমাদেরকে ফিরে যেতে হবে ঝালকাঠি জেলার নলছিটির মাদারঘোড়া গ্রামে। সেখানেই জন্ম এরশাদ শিকদারের, বাট তার স্পেসিফিক জন্মসাল বা জন্ম তারিখ সম্পর্কে তেমন কিছু জানা যায় না। শুধু এটুকু জানা গেছে যে 1967 সালের দিকে সে খুলনা শহরে চলে আসে পেটের দায়ে। এ সময় এরশাদ শিকদারের বয়স খুবই কম ছিল, 14-15 বছর বয়স হবে। এসে কাজ নেয় কুলি হিসেবে, মানুষের মালপত্র আনা নেওয়া করত। ধীরে ধীরে সে জড়িয়ে পড়তে শুরু করে অপরাধমূলক কর্মকাণ্ডে। খুলনার ঘাট এরিয়ায় বেশ কয়েকটা চোরের দল ছিল। এই চোরের দলগুলোর একটাতে এরশাদ শিকদার ভিড়ে যায় এবং শুরু করে মাছ চুরি করা, তারপরে বিভিন্ন জাহাজ থেকে তেল চুরি করা। এরকম ছোট ছোট চুরি করে সে অপরাধ জগতে আস্তে আস্তে তার বিচরণ বাড়াতে থাকে। ছিচকে চোর থেকে ডাকাত হতে এরশাদ শিকদারের খুব বেশি দিন সময় লাগেনি। এরশাদ শিকদারের সময় লেগেছিল মাত্র 10 বছর। সে রামদা হাতে নিয়ে নেয় এবং রামদা বাহিনী নামে একটা বাহিনী গড়ে তোলে। এই বাহিনীর কাজ ছিল যে খুলনা ঘাট এলাকায় যারা যাতায়াত করত তাদেরকে ডাকাতি করা এবং ক্ষেত্র বিশেষে ছিনতাই করা। আরও অনেক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল, যেমন রেলওয়ের স্লিপার চুরি করা, কাঠ চুরি করা, ওয়াগন ভেঙে সেটার কাঠ বিক্রি করে দেওয়া। এই ধরনের কাজগুলো সে করত। আর চাঁদাবাজি তো ছিলই। এই ডিউরেশনটা বলছি, এই ডিউরেশনের সময় ঘাট এরিয়াতে এরশাদ শিকদার খুব পপুলারও ছিল। ঘাটের অন্যান্য কুলিদের মধ্যে তার একটা আলাদা প্রভাব ছিল। দেখা যেত খুব দ্রুত সে 3-4 হাজার মানুষ একত্র করে ফেলতে পারছে। আর এই ব্যাপারটা ওই টাইমে যে রাজনৈতিক নেতাকর্মীরা ছিল ওই অঞ্চলে, তাদের কাছে খুব ইন্টারেস্টিং ছিল, কারণ তাদের বিভিন্ন সময় লোক দরকার হতো। আর লোক দরকার হলে তারা এরশাদ শিকদারকে বলতো। আর এভাবে এরশাদ শিকদার আস্তে আস্তে খুলনা শহরের যে তৎকালীন মেয়র ছিল তার খুব ঘনিষ্ঠ হয়ে যায়। 1982 সালে চলে আসে সামরিক সরকার। আর এই সামরিক সরকারের আমলেই এরশাদ শিকদার প্রথমবারের মতো রাজনীতিতে নামে। খুব অ্যাক্টিভলি সে এলাকার মেয়রকে হেল্প করতে থাকে এবং একটা পর্যায়ে নিজে ওয়ার্ড কমিশনার হওয়ার স্বপ্ন দেখতে থাকে। 1988 সালে গিয়ে তার এই স্বপ্ন পূরণ হয়। সে খুলনার একটা ওয়ার্ডের কমিশনার হয়। কমিশনার হওয়ার পরে তার দৌরাত্ম্য আরও অনেক বেড়ে যায়। সে একদম সরকারি খাস যে জমিগুলো আছে সেগুলো দখল করতে শুরু করে। দেখা যেত এসব জমির মালিকানা রয়েছে বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান বাহিনী, এদের কাছে। সেই জমিগুলো সে দখল করে বস্তি তৈরি করত। এরশাদ শিকদারের তৈরি করা বস্তিতে মানুষ ছিল 40 থেকে 50 হাজার, এবং এই 40 থেকে 50 হাজার মানুষের মধ্যে বেশ কিছু মানুষ এমন ছিল যারা এই এরশাদ শিকদারের দলেই কাজ করত। এভাবে দিনের পর দিন এরশাদ শিকদার জাস্ট পাওয়ারফুলের পর পাওয়ারফুল হয়ে যাচ্ছিল। বাট একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে এই যে ঘাট এরিয়া, এই ঘাট এরিয়া পুরোপুরি তার নিয়ন্ত্রণে ছিল না। ঘাট এরিয়াতে তার একজন প্রতিদ্বন্দ্বী ছিল, তার নাম ছিল মোসলেম উদ্দিন খান। আর এই জিনিসটা এরশাদ শিকদারকে খুবই বদার করতো। তার নিয়ন্ত্রণে ছিল জাস্ট ঘাট 4 এবং ঘাট 5, বাকিটা ছিল মোসলেম উদ্দিনের হাতে। এমনিতে এরশাদ শিকদার অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়াতে থাকে, মাদক রিলেটেড ব্যবসাও শুরু করে দেয়, এবং একটা পর্যায়ে দেখা যায় যে এরশাদ শিকদার অনেক বেপরোয়া হয়ে গেছে। 1991 সালে ক্ষমতায় চলে আসে বিএনপি সরকার। আর এই বিএনপি সরকার আসার সঙ্গে সঙ্গে ভোল পাল্টায় এরশাদ শিকদার। সে বিএনপির দলে ভিড়ে যায়। ঘাট এরিয়াতে একটা বরফ কল ছিল, ওই বরফ কলটা ছিল রফিক নামের একজনের। সে ওই রফিককে তাড়িয়ে দিয়ে পুরো বরফ কলটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং বরফ কলটাকে বানিয়ে ফেলে তার একটা টর্চার সেল। এরশাদ শিকদার যে এত অপরাধ করছে এটা কিন্তু প্রায় সবাই জানতো,
কিন্তু এগুলোর কোনো প্রমাণ ছিল না। আর প্লাস ওই টাইমের যে প্রভাবশালী লোকগুলো ছিল তারা ছিল তার পকেটে। আর এদেরকে সে পকেটে কিভাবে রাখতো? দেখা যেত সে বিভিন্ন পার্টি অর্গানাইজ করছে, জুয়ার আসর বসাচ্ছে, এদেরকে টাকা দিচ্ছে, মানে যতভাবে সম্ভব এদেরকে সে নিয়ন্ত্রণ করত। আর প্রভাবশালীদের মধ্যেও বেশিরভাগই খুশি ছিল, কারণ তারা একদিকে এরকম বেনিফিট পাচ্ছিল, আরেক দিক থেকে তারা এরশাদ শিকদারের একটা সাপোর্ট পাচ্ছিল। তারা যখন রাজনৈতিকভাবে লোকজন চাচ্ছিল তখন সেই লোকজনও এরশাদ শিকদারই সাপ্লাই দিচ্ছিল। তবে এগুলোর মধ্যে একটা জিনিস ঘটছিল, আর তা হলো এরশাদ শিকদার ক্রমেই লাগাম ছাড়া হচ্ছিল। কাউকে সে মানতও না। 1993 সালে তার ওই যে ঘাটের যে অপোনেন্ট ছিল মোসলেম উদ্দিন খান, তাকে সে মেরে ফেলে এবং মেরে ফেলে পুরো ঘাট সে নিয়ে নেয়। এই পর্যায়ে এসে পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে যায় এরশাদ শিকদার। সে কারো কথার কোনো তোয়াক্কা করতো না। এরশাদ শিকদার এই যে এত কুকীর্তি ঘটাচ্ছে এগুলো নিয়ে সাংবাদিকরা লেখালেখি করত, কিন্তু তারা নিজের নামে রিপোর্টটা পাবলিশ করতে পর্যন্ত ভয় পেত। তারা লিখত ছদ্মনামে। আর তৎকালীন যে পুলিশ কমিশনার ছিল সে সাংবাদিকদের একবার বলেছিল যে আপনারা তো লেখেন ঠিকই, কিন্তু আমি তো কোনো প্রমাণ পাই না। কারণ আসলেও এরশাদ শিকদারের কোনো প্রমাণ ছিল না। 90-এর দশকে বিএনপি গভর্নমেন্টের পরে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এরশাদ শিকদার আরও একবার ভোল পাল্টায়। সে আওয়ামী লীগে যোগ দেয় 1996 বা 97 সালের দিকে। কিন্তু তার এই যোগদানকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে সমালোচনার মুখে তাকে দল থেকে বহিষ্কার করা হয় 1998 সালে। আর 1999 সালে গিয়ে এরশাদ শিকদার একটা ঘটনা ঘটায়। ওই ঘটনা থেকেই শুরু হয় তার পতন। ওই বছর অগাস্টে সে যুবলীগের এক নেতা ছিল খালিদ হোসেন, তাকে সে মেরে ফেলে এবং খুব ব্রুটালি। এই খালিদ হোসেনের লাশ পাওয়া গিয়েছিল। তখন খুলনার পুলিশ কমিশনার ছিলেন আনোয়ারুল ইকবাল। তো এই পুলিশ কমিশনার এরশাদ শিকদারকে ধরার ব্যাপারে খুব অনড় ছিলেন, কিন্তু তাকে কিভাবে ধরবেন তা বুঝতে পারছিলেন না। এই সময় এগিয়ে আসে এরশাদ শিকদারের যে দেহরক্ষী ছিল, বডিগার্ড, সে, তার নাম ছিল নূরে আলম, এবং সে এগিয়ে এসে বলে যে আমি সাক্ষ্য দিব এরশাদ শিকদারের এগেনস্টে। আর এই কাজটা নূরে আলম করে পুরোপুরি প্রতিশোধমূলক একটা মেন্টালিটি থেকে। আমি শুরুতেই বলেছি যে এরশাদ শিকদারের আশপাশে কোনো নারী নিরাপদ থাকতো না। এই নূরে আলমের যে স্ত্রী ছিল সেই স্ত্রীকে এরশাদ শিকদার ধর্ষণ করা শুরু করেছিল। এইটা নূরে আলমকে সহ্য করতে হতো, এবং এই যে মানসিক যন্ত্রণা, এই মানসিক যন্ত্রণা থেকে সে সামনে এগিয়ে এসেছিল যে এই রাক্ষসকে থামাতে হবে। পুলিশ নূরে আলমের সাক্ষী নেয় এবং এরশাদ শিকদারকে ধরার তোড়জোড় শুরু করে। এরশাদ শিকদার তৎকালীন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গের পরামর্শে আত্মসমর্পণ করে, কারণ তার মাথায় ছিল যে আমি যদি একবার আত্মসমর্পণ করি এটা থেকে আমি বেঁচে ফিরতে পারবো। কিন্তু সে খুবই ভুল ছিল, কারণ সে আর কখনোই জেলের বাইরে পা রাখেনি। এখন এরশাদ শিকদারের বিরুদ্ধে মামলা সাজাতে ওই একজন সাক্ষীর সাক্ষ্য এনাফ ছিল না, আরও সাক্ষীর প্রয়োজন ছিল। এখন অন্যান্য যারা সাক্ষী আছে তারা তো এরশাদ শিকদারের বিরুদ্ধে কথা বলতেই ভয় পাচ্ছে। এইটা ঠিক করার জন্য একটা অভিনব পন্থা অবলম্বন করা হয়। সাক্ষীদেরকে ডাকা হয় পুলিশ লাইন্সে এবং এরশাদ শিকদারকে সেখানে নিয়ে আসা হয়। এরশাদ শিকদার ততদিনে পুলিশ হেফাজতে আছে। এরশাদ শিকদারকে আনার আগে সাক্ষীদেরকে ভালোভাবে খাওয়ানো হয়, প্রচুর আপ্যায়ন করা হয়, আন্তরিকতা দেখানো হয়, এবং এরশাদ শিকদারকে আনার পরে এরশাদ শিকদারকে পেটানো হয় সাক্ষীদের সামনেই। তারপর সাক্ষীদেরকে বলা হয় যে তোমরাও পেটাও এবং আমরা প্রোটেকশন দিচ্ছি। ঠিক এভাবে পুলিশ সাক্ষীদের ভয়টা ভাঙায়। ভয় একবার ভেঙে যাওয়ার পরে সাক্ষীরা কথা বলতে শুরু করে এবং তারা আস্তে আস্তে এরশাদ শিকদারের মোটামুটি সকল কুকীর্তি ফাঁস করে দেয়। সব মিলিয়ে 43টা মামলা দায়ের হয়। এর মধ্যে বেশিরভাগই ছিল হত্যা মামলা। বিভিন্ন মামলায় বিভিন্ন ধরনের শাস্তি হয়। 7টা হত্যা মামলায় দেওয়া হয় মৃত্যুদণ্ড। 2004 সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এখন অনেক দিক থেকে এই ঘটনাটার সঙ্গে আমাদের এখনকার যে কিশোর গ্যাং কালচার এটার মিল আছে। কিভাবে? এরশাদ শিকদার খুব ছোট বয়সে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিল। আমাদের যে কিশোর গ্যাংয়ের যে সদস্যরা, এদের বয়স কিন্তু বেশি না, এরাও এখন খুব অল্প বয়সে অপরাধের সঙ্গে জড়াচ্ছে। এরশাদ শিকদারকে ইউজ করতো প্রভাবশালীরা এরশাদ শিকদারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা পেত, বিনিময়ে তারা এরশাদ শিকদারকে প্রোটেকশন দিত। এরশাদ শিকদার যা করতে চাইতো সেটা করতে দিত। আমাদের কিশোর গ্যাংয়ের অবস্থাও কিন্তু মোরললেস সেম। কিছুদিন আগে প্রতিবেদন দেখলাম যে ঢাকার বিভিন্ন জায়গার কাউন্সিলরদের মদদে চলছে এইসব কিশোর গ্যাং। একটু চিন্তা করেন যে ব্যাপারটা কি পরিমাণ ভয়ঙ্কর। এরশাদ শিকদারকে কিন্তু তৈরি করেছিল সিস্টেম,
এরশাদ শিকদার যে টাইমে অপরাধ শুরু করে সেই টাইমে যদি তাকে থামানোর মতো কোনো ব্যবস্থা নেওয়া হতো বা তাকে সংশোধন করার মতো কোনো ব্যবস্থা নেওয়া হতো, তাহলে কিন্তু এরশাদ শিকদার এত বড় পিশাচে পরিণত হতে পারতো না। এরশাদ শিকদার যে সিস্টেমের তৈরি, রাজনৈতিক পরিস্থিতির তৈরি, এ কথা কিন্তু আমার কথা না, এ কথা বলেছে খোদ বিবিসি। এরশাদ শিকদারকে 2004 সালে মৃত্যুদণ্ড দেওয়ার পর বিবিসি নিজেদের প্রতিবেদনে লিখেছিল যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির যে বাজে অবস্থা সেটাই ফুটে উঠেছে এই এরশাদ শিকদারের ঘটনার মধ্য দিয়ে। 2004 থেকে 2024 কিন্তু অনেকটা লম্বা সময়। এতটা লম্বা সময়ে আমাদের দেশে অনেক ভয়াবহ অপরাধীকে থামানো হয়েছে, এটা আমি স্বীকার করি। কিন্তু এখনের যে কিশোর গ্যাং কালচারটা চলছে বা বিভিন্ন জায়গায় ছোটোখাটো লেভেলে যেভাবে অপরাধীদেরকে মদত দেওয়া হচ্ছে, তাতে আরেকটা এরশাদ শিকদার তৈরি হওয়া আসলে সময়ের ব্যাপার মাত্র। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের এটা নিয়ে সতর্ক থাকা খুবই জরুরি। প্লাস এই ঘটনাগুলো মানুষকে জানানো উচিত, সো দ্যাট তারা বুঝতে পারে যে অপরাধ করে উপরে হয়তো উঠা যায়, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হয় না। এরশাদ শিকদার অনেক কিছু করেছিল, অনেক পাওয়ারফুল জায়গায় পৌঁছেছিল, বাট সেটা কিন্তু সে ধরে রাখতে পারে নাই। ফলে আজকে যে অপরাধ করছে সে যদি মনে করে যে আমি এভাবে অপরাধ করতে করতে একসময় অনেক প্রভাবশালী হয়ে যাব, অনেক পাওয়ারফুল হব এবং আমার কথায় মানুষ উঠবে বসবে, ভয় পাবে, এগুলো সে মনে করতেই পারে। কিন্তু তার লাইফটাও যে এরকম কুকুরের মতো শেষ হবে না সেটার কোনো গ্যারান্টি নেই। ফলে বেটার নিজে ভালো থাকা এবং ভালো থাকতে দেওয়া মানুষকে। আমার আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।